আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশ্নে জুলুস। বিএনপি নেতাদের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের বৈঠক। নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা। জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় বিএনপির নিন্দা। জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন না নরেন্দ্র মোদী। জোকোভিচকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে আলকারাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়ার উদ্যোগে পালিত হয়েছে জশনে জুলুস। শনিবার বেলা 11টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিশাল বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে হাইকোর্ট মোড়ে ঘুরে বাংলা একাডেমির সামনে এসে শেষ হয়। এবছর পবিত্র ঈদে মিলাদুন্নবী জশনে জুলুসে নেতৃত্ব দেন সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল মাইজ ভান্ডারী ও মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল মাইজ ভান্ডারী। র্যালিতে হায়াতে নবীর জুলুসে যোগ দিন, সফল করুন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাইনুদ্দিন বাবা জিন্দাবাদ, সাইফুদ্দিন বাবা জিন্দাবাদ সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে। জাতীয় কবি কাজী নজরুলের লেখা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আব্দুর রহমান বয়াতির লেখা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ইসলামিক গান গাইতে গাইতে আনন্দমুখর পরিবেশে র্যালি উদযাপন করেন মাইজ ভান্ডারীর ভক্তরা। এদিকে দেশের বৃহত্তর ও ৫৪তম ঐতিহ্যবাহী জশ্নে জুলুস বন্দরনগর চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টার পর নগরের জামায়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে শুরু হওয়া জশনে জুলুসে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। শনিবার সকাল 10:30টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি দলের স্থায়ী কমিটি সদস্য আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদও বৈঠকে অংশ নেন। বৈঠকের বিষয় এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে দলীয় সূত্র জানিয়েছে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ও চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট বৈঠকে আলোচনা হতে পারে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবার শরীফে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দায়ের করা এ মামলায় অজ্ঞাত ৩,৫০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের গাড়িতে ভাঙচুর করে। এ সময় পুলিশের ওপর হামলা হলে অন্তত ৫ পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষে দরবারের অনুসারী রাসেল মোল্লা নিহত হন এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, শুক্রবার রাত 12:30টার পর থানার এসআই সেলিমুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবার থেকে এখনও কোনো মামলা করা হয়নি। গত 23 আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরাল পাগলা। পরে তাকে দরবার প্রাঙ্গণে 12 ফুট উঁচু বেদিতে কবর দেওয়া হয়। কবরটিকে কাবা শরীফের আদলে তৈরি করা হয়। বিষয়টি ঘিরে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। স্থানীয় আলেম ওলামারা কবর নিচু করা ও ইসলামী শরীয়ত অনুযায়ী দাফনের দাবি জানিয়ে আসছিলেন। এদিকে মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেওয়া রাসূলের শিক্ষা নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশে নৈরাজ্য চলছে, তৌহিদি জনতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে, নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন করা হচ্ছে। বিএনপির আমলে যেমন শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করেছিলেন, আবারও সেরকম কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারকে তা খুঁজে বের করতে হবে। তিনি আরও বলেন, ভেতর থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। পাকিস্তান আমলেও মাজার আক্রমণ করা বা লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা শোনা যায়নি। এখন হঠাৎ করে দেশে এসব নৈরাজ্য কেন বাড়ছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই সিনিয়র নেতা।
জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বিএনপি। আজ শনিবার বিএনপির এক বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কার্যালয়ে এহেন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশার সৃষ্টি করবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবৃতিতে সই করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ভিন্ন মত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। একই সঙ্গে প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলটি টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার ওপর। এখানে হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের ধারা ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সার্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পার্টির অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশনের সাধারণ বিতর্ক হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এতে দেখা যায়, এবার ভারতের প্রতিনিধিত্ব করবে মন্ত্রীরা। ভারতের হয়ে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। এর আগে যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে লেখা ছিল 26 সেপ্টেম্বর বক্তব্য রাখবেন মোদী। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মোদী। সেবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। তবে এর কয়েক মাস যেতে না যেতে মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটে। রাশিয়ার জ্বালানি কেনায় ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা দুই দেশের উষ্ণ সম্পর্কে ফাটল ধরায়। জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা অবশ্য সবসময় অস্থায়ী হয়, অর্থাৎ যে কোনো সময় এটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি উপস্থিত বিশ্ব নেতাদের উদ্দেশ্যে কথা বলবেন। এরপর বক্তব্য রাখার কথা আছে ব্রাজিলের প্রেসিডেন্টের। এদিকে এবারের অধিবেশনে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স, কানাডা, বেলজিয়াম সহ একাধিক পশ্চিমা দেশ। তবে তাদের এই স্বীকৃতিকে বানচাল করতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার খেলার খবর। সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচকে সরাসরি স্টেটে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন কার্লো আলকারাজ। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাতে শেষ চারের লড়াইয়ে মাঠে নামে আলকারাজ। জোকোভিচ ম্যাচে 6-4, 7-6 ও 6-2 গেমে জয় তুলে নেন স্প্যানিশ তারকা। ফাইনালের লড়াইয়ে ইয়ানিক সিনারের মুখোমুখি হবেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে অলিম্পিক ও অস্ট্রেলিয়ান ওপেন জোকোর কাছে হারের প্রতিশোধ নিলেন আলকারাজ। উইম্বলডনের পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্টে খেললেন জোকোভিচ। শারীরিক সমস্যার সঙ্গে লড়ে চতুর্থ গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে শক্তি ও ছন্দের সঙ্গে তাল মেলাতে পারেননি তিনি। ইতিহাস রচনা করতে অপেক্ষায় থাকতে হচ্ছে 24টি গ্র্যান্ড স্লাম জেতা নোভাক জোকোভিচের। এদিকে মাত্র 22 বছর বয়সে ওপেন যুগে তৃতীয় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে 7টি গ্র্যান্ড স্লাম ফাইনালে পৌঁছলেন আলকারাজ। অপরদিকে কানাডিয়ান টেনিস তারকা ফেলিক্স আগার আলিয়াসিমিকে 6-1, 3-6, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছেন ইতালিয়ান শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। সোমবার মধ্যরাতে অনুষ্ঠিত হবে আলকারাজ সিনারের মধ্যকার মেগা ফাইনালের লড়াই। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।